In my right side, my secretary. A very good evening to all. This is Rotary Actor Nafisa Rahman Mo, Chartered Secretary. Personal development to address the physical and social needs of their communities and to promote better relation between all people while we throw a framework of friendship and service. আমরা আসলে আজকে মেইনলি ছিল যে আমাদের একটা মিটিং এর ব্যবস্থা ছিল, রেগুলার মিটিং, পাশাপাশি আমাদের ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য একটু মাসুমকে সামনে আসে কিছু বলার জন্য আমাদের সময় একটু নেই। প্রোগ্রাম রেগুলার মিটিং তো আমরা সবসময় করে থাকি, আর আজকে সাধারণত অনেক যারা নতুন অংশগ্রহণ করার জন্য আমরা তাদেরকে স্বাগতম জানানোর জন্য মূলত আজকে পাশাপাশি আমাদের রেগুলার মিটিং এর কার্যক্রম অনুযায়ী আমরা কিছু যেটা আমরা সাধারণত করে থাকি। সকলকে ধন্যবাদ আপনাদের আজকে উপস্থিত থাকার জন্য। ক্লাবের কার্যক্রম আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, আপনাদের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরো করে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুমকে। আমাদের ক্লাবের সম্পর্কে আর কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। মে মাসে স্টার্ট করি আর জুন মাসে মানে 23 জুন চারটায় মোটামুটি 6-7 মাসে মোটামুটি ক্লাবটা অনেক এগিয়ে আছে ক্লাবের চাইতে, মানে এটা আমাদের তাছাড়া আমাদের প্রেসিডেন্ট মানে প্রভাত ভাই অবশ্যই মানে ওনার কৃতিত্বটাই বেশি, কারণ উনি অ্যাক্টিভ ছিল বলে আমরা এত দূর আসতে পেরেছি। আমাদের সবচেয়ে 6 মাসের মধ্যে যেটা সবচেয়ে বড় অর্জন যে আমরা একটা ট্রি প্লান্টেশন করছি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে, যে আমাদের 80টা গাছ লাগিয়েছি। মানে নতুন ক্লাব হিসেবে এটা খুবই মানে আমাদের জন্য এটা খুবই আসলে একটা প্রাউডের ব্যাপার। আর নতুন যারা অবশ্যই আমাদের সাথে মানে একসাথে আমরা তাল মিলিয়ে কাজ করে যাব। আসলে আমরা শুধু ইউনিভার্সিটির মধ্যেই না, আমরা চেষ্টা করবো আগামী বছরের মধ্যে পুরো বাংলাদেশে যেন আমরা সামনে আসতে পারি, যেন আমরা একজনকে চাচ্ছি আমাদের ক্লাবের 3-4 জন থেকে, মানে কেউ সহজ সাহস নাই ইউনিভার্সিটি লেভেলে করি, সামনে কিছু 2 লাইন পড়বো, মিষ্টি হাসি সবারে স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার এবার। তো আজকে আমি ক্লাবের মধ্যে প্রথম আসলাম, তো আসার ফলে আমার ফ্রেন্ড রাফি সে আমাকে ইনভাইট করলো যে ক্লাবে একটা মিটিং আছে, মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। তো আমি মিটিংয়ে অ্যাটেন্ড করলাম। মিটিংয়ে অ্যাটেন্ড করার পর আমি ক্লাবের মেইন উদ্দেশ্য যেগুলো শুনলাম এবং দেখলাম যে আমাদের ক্লাবের যেগুলো মেইন উদ্দেশ্য আছে সেই ক্লাবের মেইন উদ্দেশ্যগুলো খুব মানে কি বলবো উন্নয়নমূলক কাজে, সমাজ উন্নয়নমূলক কাজে খুব অগ্রগতি ভূমিকা রাখছে। যেমন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই কিছুক্ষণ আগে বলে গেল যে ট্রি প্লান্টেশন করা হয়েছে, এটা খুব ভালো। তারপর হচ্ছে আমরা ব্লাড ডিপোজিট করি, মানে যাদের রক্তের দরকার তাদেরকে আমরা রক্ত প্রদান করে থাকি আমাদের ক্লাবের মাধ্যমে। তারপর আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে। তো এটা শোনার পরে আমার মানে নিজে উৎসাহিত হয়ে আমি এই ক্লাবে যোগদান করার ইচ্ছুক হিসাবে আজকে আমি এই মিটিংয়ে উপস্থিত হই। তো মিটিংয়ে উপস্থিত হওয়ার পরে প্রত্যেকটা বড় ভাই প্রত্যেকটা লেভেলের মুখ থেকে আমি আশা করি আরো আমাদের ক্লাবের উন্নয়নমূলক কথা শুনবো এবং আমি চেষ্টা করবো যে আমি ক্লাবের সংযুক্ত মেম্বার হয়ে এই ক্লাবের উন্নতি সাধনের জন্য কাজ করব। ধন্যবাদ সুষময়কে। আসলে সব জায়গায় হয় কি যে সৎ সাহস নিয়ে সামনে আসে কিছু বলার। পরিচয়টা দিয়ে নিই, আমি তপন কুমার রায়, প্রেসিডেন্ট রোটারি কমিটিও। আমি এবার 15-16 বছরের 15-16 বছরের রোটারি কমিটির থেকে হচ্ছি। এই মাসে আসলাম তো ধন্যবাদ আমার প্রেসিডেন্টকে এত সুন্দর একটি দিনতে এত সুন্দর একটি মিটিং আয়োজন করার জন্য। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই মিটিংয়ে আসার জন্য। আরেকটা কথা না বললে নয়, যেন যেটা শুনছি আজকে কত নতুন মেম্বার ইলেকশন কথা, তো তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকবে আমাদের এই রোটারি ভ্রমণে এসে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। ধন্যবাদ রোটারি তপনকে, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ঢাকা মিড টাউন। ধন্যবাদ প্রেসিডেন্ট গেস্ট, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এখানে। আসলে
এত বড় মানুষের সামনে বলার কিছু নেই, তারপরে যদি রোটারেক্ট তাহলে কিছু কথা না বললেই নয়। এখানে আসলে এই প্ল্যাটফর্মটা যারা নতুন আসছেন তাদের জন্য কী বলবো, আমি যারা নতুন আসছেন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন কালচার প্রোগ্রাম, বিভিন্ন কিছু করছি। আসলে নির্দিষ্ট একটা স্থান পেয়েছি, যদি পড়াশোনার পাশাপাশি কোনো স্থান বা কোনো প্ল্যাটফর্ম পেয়ে থাকি তাহলে রোটারি ক্লাব ঢাকা মিডটাউন অর্থাৎ রোটারি ক্লাব বাংলাদেশ 2003 to 81 or 3 to 8 ছিল। আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু দিয়ে যাবো এমন না, নেওয়ার অনেক কিছু আছে। হয়তো আমরা সেই মেমোরি আছে কিনা আমি জানি না, এখানে নেওয়ার মতো হিউজ পরিমাণের অপশন আছে বা অপরচুনিটি আছে। কেউ আমরা নিতে পারি, কেউ আবার নিতে পারি। যে হয়তো একটু ধরে থাকি তারা নিতে পারি, আর যারা ধরে থাকতে পারি না, মনে করি যে না এখানে শুধু গল্প হয় আর আসি দুজন বসে এখানে কি করে আর আমরা মজা করে চলে যাই। আসলে যে কথাটি পলাশ বললো, এক সময় দাঁড়িয়ে নিজের নামটা বলার সাহস আমার এখানে ছিল না, বাট এখন আমাকে যদি বলা হয় যে সারাদিন কথা বলতে হবে, আমি বলতে হবে মেনে যে কোনো প্লেস, যে কোনো প্লেস আমার সামনে যে কেউ থাকবে না, আমি বলতে পারি। আমি তার একটা প্রমাণ দিই। গত কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠান বললাম দিনাজপুর, এটা ছিল শুধু কালচারাল প্রোগ্রাম। বিভিন্ন অঞ্চল থেকে কম্পিটিশনে আসছিল, আমাদের এমপি মহোদয় ছিল, প্রেসিডেন্ট সদস্য ছিল, সবাই ছিল। আমি আমার এলাকা থেকে বলছিলাম, অনেক লোকই ছিল, আমি বলছিলাম যে 5 মিনিট ওয়েলকাম স্পিচ করতে হবে, স্বাগতম বক্তব্য দিতে হবে। আমি কাউকেও পাইনি, এবং আমি বলছিলাম যে আমি তো বড় প্রোগ্রাম সাজাইছি, সব সম্পূর্ণ করতেছি, একজন উপস্থাপনা লাগবে, সম্ভব না ওইখানে যায় বলা। আসলে এই জায়গাগুলা এবং এগুলা শেখার একটা উপায় হলো এই প্ল্যাটফর্ম। আপনি আজকে মেম্বার হিসেবে আছেন বা কেউ ট্রেজারার, কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ ভাইস প্রেসিডেন্ট, একসময় ওই জায়গাটা যারা আসে বসবেন, দেখবেন আপনার কত ভুল এবং শিখার কত কিছু আছে, আসে বসলে বুঝতে পারবেন। তাহলে শুধু এটাই নেই, পাশাপাশি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম একটা আছে, সেটা হলো রোটারি ক্লাব ব্যাপুরি বলবো বা যে কোনো ক্লাব। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা রোটাশিয়া কেউ করেন নাই, কেউ করছেন, কেউ করেন। আরটিসি করুন, রায়লা করছে, রায়লায় যারা গেছে তাহলে তারা বুঝবে যে বাংলাদেশে যদি সেকেন্ড কোনো ট্রেনিং হয় তাহলে আমি বলবো রায়। আমি নিজে মনে হয়েছিল যে আমি আর থাকবো না, কবে মানে আমার ছুটি হবে, আর্মির ট্রেনিংও মনে হয় এরকম হয়। আর আমি শুনছি আরটিসির সম্ভবত আরও বেশি কঠিন। আরটিসি থেকেও যদি যাওয়া আপনারা যান তাহলে বুঝতে পারবেন যে মানে ট্রেনিং কাকে বলে এবং শিক্ষার কত কিছু থাকে। শুধু এখানে ট্রেনিং করে না, অনেক কিছু আনন্দের বিষয় আছে, অনেক খেলার আছে, অনেক সিনিয়র পার্সনরা আসে, অনেক বড় বড় ব্যক্তি স্পিচ যারা দেয়, স্পিকার তারাও আসে, ওদের কাছে অনেক কিছু শুনে। আমাদের রায়লাতে আমাদের চেয়ারম্যান স্যার ছিল, চেয়ারম্যান স্যার একটা মানে একটা মনে হয় 1 ঘন্টা সেশন ছিল। 1 ঘন্টাতে ওনার লাইফটা যে আমি শুনলাম, আসলে ওইখান থেকে অনেক কিছু শিখা আছে। ওইসব জায়গাগুলোতে গেলে ওনাদের ডক্টর মোহাম্মদ মুস্তফা আলী, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব ঢাকা মিডটাউন। Assalamu alaikum. My name is Andrew Mangulo Aldoni. I am new member of Rotary Club of Deputy International University and from PHM Department, Deputy International University. I am Rotary Club Development Shubho, Joint Secretary, Deputy International University. This is retired Shahidul Rahman Suman, Charter Treasurer, Rotary Club of WM International University. Rafi, I am a new member of Rotary Club at University. Assalamu alaikum. This is Director Spanish Lincoln, Club Development Service, Double International University. Greetings to all. This is Dr. Mohammad Anabul Haq, Chartered Club Service Director, Rotary Club of Capital University. Assalamu alaikum. This is Mehdi Hassan, new member of Rotary Club. Assalamu alaikum. I am Rotary Mehdi Hassan Uncle, Rotary Club of Capital University. This is Dr. Hussain, Rotary Club of Capital International University. Hello everyone, I am Ashish Shakar and I am the new member of Rotary Club of Capital University. Assalamu alaikum. I am Mehdi Hassan. I am Rotary Mehdi Hassan, new member, Textile Department.
Thank you everybody. Greetings to all. This is Rotary to Deepak Chandra Shil, past president, Rotary Club of Dhaka Midtown. Good afternoon. I am Zakaria Chaudhary, studying in Jaffrey University, Masters of Public Health, and a new member of Rotary Club of Jaffrey University. সকলকে শুভেচ্ছা। আমি রোটারেক্টর ডাক্তার মোস্তফা তাসমিলুর রহমান কাবির, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ কুন্ডবর্ধন বগুড়া ডিস্ট্রিক্ট এডিশন। সবাইকে শুভেচ্ছা। আমি রোটারেক্টর তিতাস সাহা, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ঢাকা বুড়িগঙ্গা এবং রিজনাল রিপ্রেজেন্টেটিভ। শুভ সন্ধ্যা। আমি রোটারি প্রান্ত সেন, মেম্বার রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আজকের অনুষ্ঠানের জন্য আসার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ উপহার দিয়েছেন। আর আপনারা জানেন যে রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুব অল্প সময় এই মে মাসে লঞ্চ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর এর ফাঁকে আমাদের চার্টার যেটা সার্টিফিকেট বলি, যেটা রোটারি ইন্টারন্যাশনালে, সেটা আমরা পেয়েছি 23শে জুন। খুব অল্প সময় হলো আমাদের রোটারি ক্লাব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসে এবং কার্যক্রম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একটা ম্যাগাজিন বের করি, যে প্রতি 4 মাস অন্তর, ম্যাগাজিন না, সেটা হচ্ছে বুলেটিন, এটা হচ্ছে দা সান নামে। এখানে ছিল আমাদের কিছু কার্যক্রম, যে আমরা আসলে কি কাজ পর্যন্ত করেছি বা করলাম। আর আপনারা জানেন যে রোটারি ক্লাব যেটা আছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন, এবং এটা হচ্ছে বিশ্বের 1905 সালের 23শে ফেব্রুয়ারি পল পি হ্যারিস আমেরিকার শিকাগোতে এটা প্রথম প্রতিষ্ঠা করেন। এবং এটাও আপনারা জানা উচিত যে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হচ্ছে রোটারি ক্লাব। রোটারি ক্লাব থেকে বাংলাদেশে বা সারা বিশ্বে 1968 সালে আমরা রোটারি ক্লাব পাই, এবং বাংলাদেশে প্রায় 200-250টার মতো 240টার মতো রোটারি ক্লাব আছে। তার মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আপনারা শুনে খুব খুশি হবেন যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে মানে স্থান দখল করে নিয়েছে রোটারি ক্লাবের মধ্যে। আর আমাদের কার্যক্রম আমরা কিছুদিন আগে ট্রি প্লান্টেশন করলাম। আর রোটারি ক্লাব সম্পর্কে আপনাদের একটু দেই, যে আমরা হচ্ছে রোটারি মানে হচ্ছে ঘুরে ঘুরে কাজ করা। আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা একটা ভালো জিনিস আছে, যে রোটারি ক্লাব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চেয়ারম্যান স্যার আমাদের অথরিটি আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট দিচ্ছে। কিন্তু আসলে রোটারি ক্লাবের যে কার্যক্রমগুলো হয়, আমরা যারা পুরনো থেকে রোটারি করছি বা আগে থেকে দেখবেন কোন একটা হোটেলে গাছের নিচে, আমরা ধানমন্ডি লেগে কয়েকটা মিটিং করছি, তো আছে গাছের নিচে বা কারো বাসায়। মেইনলি হচ্ছে রোটারির ঘুরে ঘুরে মানুষের লিডারশিপ স্কিলকে দক্ষ করা, কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করানো যাবে, পড়াশোনার পাশাপাশি আমরা কিভাবে কমিউনিকেশন করব এবং নিজেকে খুব ফ্লুয়েন্টলি বিভিন্ন জায়গায় কথা বলতে পারবো, তারই একটা প্ল্যাটফর্ম আছে রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর আমরা বলতে পারি এটা রোটারি ক্লাব, এবং রোটারি ক্লাব হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আপনারা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও চলে গেলে আপনি যদি বলেন যে আমি রোটারি অমুক ক্লাব থেকে এসেছি, তো আপনাকে একটু বিশেষ সম্মাননা দেওয়া হবে। বিশেষ সম্মাননা বলতে কি, যে আমরা হয়তো বা অনেকে দেশের বাইরে যাব, তখন আপনি যখন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার একটা ভাই রোটারেক্টর, দেন তারা দেখবেন যে আপনাকে কিভাবে টেনে নেয়। মানে রোটারেক্টর ভালো গুণটা হচ্ছে যে চেচে বন্ধুত্ব তৈরি করা, যে যত বন্ধুত্ব তৈরি করতে পারে সে ততই ভালো। আপনারা এটাও একটা ইনফরমেশন দেই যে বর্তমান যুগ হচ্ছে যে 30-30% পড়ালেখার উপর 70% কমিউনিকেশন। 2016 এই 16 সালের নতুন যে যেটা যাচ্ছে, মানে আমরা কমিউনিকেশনের উপর ডেভেলপ করতে হবে, তো এটাই সেই প্ল্যাটফর্ম। এইভাবেই এই জন্য আমি দুঃখিত। আর সেই সাথে রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইউনিভার্সিটিকে অবশ্যই সাধুবাদ জানাবো। নতুন ক্লাব হিসাবে তারা একটা রেগুলার মিটিং কন্টিনিউ করছে, আর ডিস্ট্রিক্ট এডিটর হিসেবে তারা, আমি দেখতে পাচ্ছি তাদের ক্লাবের বুলেটিনটা তারা প্রকাশ করছে। এটা আমার কাছে অবশ্যই ভালো লাগছে। আমি আশা করব তাদের যে এডিটর রয়েছে উনি এই ধারাটা অব্যাহত রাখবে। আর সেই সাথে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমি আশা করব এডিটর হোক, প্রেসিডেন্ট হোক বা সেক্রেটারি হোক, আমার ফেসবুকে, আমার মেইলে যদি তাদের ইনফরমেশন বা প্রোগ্রাম বা তাদের ক্লাবের মিটিংয়ের ইনফরমেশন আমার কাছে দেয়, তাহলে আমি ডিস্ট্রিক্টের যেই বুলেটিনটি বের হয় সেই বুলেটিনে দেওয়ার চেষ্টা করব, যদি তারা আমার কাছে ইনফরমেশন সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করে। আর সকলের প্রতি শুভেচ্ছা রইল। আপনারা রোটারি কেন করছেন, এটা আসলে রোটারি যারা করে তারা বোঝে। কারণ রোটারি আমরা 8-9 বছর ধরে রোটারি করছি, আসলে রোটারি করে আমি কি পেলাম
এটা এইভাবে বলার কিছু নেই যে আমি কি পেলাম। আমার বন্ধু এখানে হচ্ছে আসাদ, আমরা কলেজ প্রেসিডেন্ট ছিলাম। তো আসলে আমরা এইভাবে বলতে পারি না আমরা রোটারি করে কি পেলাম, কিন্তু রোটারি যদি আমরা বুঝে করি, রোটারির প্রতি আমরা যদি সময় দিই, আমরা এখানে 1 ঘন্টা সময় দিব। কেন দিব? এই 1 ঘন্টা থেকে আমরা এখান থেকে অনেক কিছু শিখবো। ইনফরমেটিভ যে সকল জিনিসগুলো প্রেসিডেন্ট হোক বা সিনিয়র রোটারিটর হোক বা রোটারিয়ান হোক যারা দেওয়ার চেষ্টা করবে সেগুলো নিবেন আর ফেলোশিপটা ডেভেলপ করবেন, রোটারিটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ আমার গুরুজন বটে, যে আমি শিখেছি কিভাবে কমিউনিকেশন করতে হয় এবং মানুষের যে স্মৃতিময় সময় কিভাবে ধরে রাখতে হয় ছবির মাধ্যমে। আমার এটা স্যারের কাছ থেকেই শেখা। আমি স্যারকে আমাদের প্রোগ্রামের মাঝখানে কোনো এক সময় স্যার আপনাদের মাঝে স্পিচ দেবেন, আমি জাস্ট আপনাদের একটু পরিচয়টা দিয়ে দিলাম। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ আব্দুল হাকির স্যার। করে দেওয়ার জন্য প্রথমে প্রেসিডেন্ট এবং সম্পূর্ণ বোর্ডকে আমি অভিনন্দন জানাই যে আজকে একটি রেগুলার মিটিংটি খুব সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, এবং আমাদের মাঝে সম্মানিত গেস্ট রয়েছেন যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছেন, প্রবাসের মাধ্যমে জানতে পারলাম। আসলে গেস্ট স্পিকার রেগুলার মিটিংয়ে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোটারি ক্লাব অনেক সৌভাগ্যবান ক্লাব আমি মনে করি। বাংলাদেশের খুব কম সংখ্যক ক্লাব রয়েছে যারা এরকম ভালো ভেন্যুতে ভালোভাবে মিটিং করতে পারে। পাশের করে পাবলিক রিলেশনস অফিসার যারা আছেন গেস্ট স্পিকার হিসেবে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন, রোটারি মুভমেন্টকে কীভাবে গতিশীল করা যায় সেই চেষ্টাগুলো করে থাকেন। এই জন্য অনেকগুলো নতুন মুখ আজকে দেখতে পাচ্ছি যে রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাবটি অনেক নতুন একটি ক্লাব, তার উপরে অনেকগুলো নতুন মেম্বারের সমাবেশ, খুব ভালো লাগছে। নতুন মেম্বারদের উদ্দেশ্যে যেটা বলবো, আসলে রোটারি কি করব, কেন করব, কিভাবে করব, আপনারা সবাই এমন একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ড্যাফোডিল ইউনিভার্সিটি রোটারেক্টর, তাদের বাইলজ এবং কনস্টিটিউশন যেটা আছে, আমি যতটুকু জানি কনস্টিটিউশনটা তাদের এমনভাবেই তৈরি যে শুধুমাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই এই ক্লাবের সদস্য হতে পারবে। আমি রোটারি ক্লাব অফ ঢাকা মিড টাউনের সদস্য, বাট আমাদের ক্লাবে কোনো বাইন্ডিংস নেই। আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছিলাম, আমার কোনো বন্ধু হয়তো বাংলা কলেজের, আরেকজন হয়তো আরেক ক্লাবের, কিন্তু আপনারা এখানে সমগোত্রীয় সকলকে একই কাতারে পাচ্ছেন। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং আপনাদের কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করব নতুন রোটারেক্টর যারা আছেন আপনারা যদি আমাদের পারপাসটুকুকে একটু দেখবেন যে আসলে রোটারেক্ট পারপাসে যে কথাগুলো বলা থাকছে, যে আসলে রোটারেক্টটা আমরা করব সমাজসেবা করার জন্য, দেশ সেবা করার জন্য, কিংবা মানব সেবায় অবদান রাখবো, এরকম আসলে কিছুই না। আমরা আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হব। আজকে আপনি রোটারেক্ট মুভমেন্টে যখনই জয়েন করছেন, সাথে সাথে আপনি পৃথিবীর 190টির মতো দেশের সাথে একটা ফেলোশিপ করার সুযোগ হচ্ছে, এবং আপনার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। এই আইডেন্টিটিকে আপনারা, আমি মনে করবো যে যারা নতুন আসছেন জেনে আসবেন, কারণ হচ্ছে যে অনেকে মানে বাইরে থেকে অনেক কিছুই চিন্তা ভাবনা করে এখানে গিয়ে হয়তো আমি অনেক কিছুই পাবো, এখানে গিয়ে হয়তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়তো টাকা পয়সা পাওয়ার অনেক সোর্স থাকতে পারে, কিংবা আমার হয়তো ভালো কোনো ইন্টারন্যাশনালি কোনো জব হয়ে যাবে। আসলে আপনাকে জবটা এখানে তৈরি করে দেবেন। আমার এক বন্ধু একটি কথা বলছিল, হঠাৎ করে মনে পড়ে গেল সেটা, যে আসলে আমাকে কেউ একদিন হয়তো একটা মাছ কিনে এনে খাওয়ালো, সেটার থেকে আমাকে যদি কেউ মাছ মারার প্রক্রিয়াটা তৈরি করে দেয় যে এইভাবে একটা মাছ ধরে খেতে হয়, তাহলে আমি প্রতিদিন মাছ খেতে পারবো। তো রোটারেক্ট মুভমেন্টটা হলো এরকম, আপনাকে আসলে মাছ ধরানোর প্রক্রিয়াটা শেখানো হবে, অর্থাৎ আপনাকে নিজেকে ডেভেলপ করার ওয়েগুলো এখান থেকে আপনি শিখতে পারবেন, এবং নিজেকে ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই সাথে আমরা আমাদের উন্নয়ন করব। আমি আশা করব যে রোটারি ক্লাব অফ ড্যাফোডিল ইউনিভার্সিটি যে গতিতে এগিয়ে যাচ্ছে, তার অগ্রযাত্রার যে কি বলে মাইল ফলকটি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, এটি যেন আরো বেশি এগিয়ে যায়, যার কারণে এবং এই অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য একটি মেম্বার যারা রয়েছে খুব দ্রুততম সময়ে 6 মাসের ব্যবধান, মানে ক্লাবটির এখনো 6 মাস বয়স পূর্ণ হয়নি, তার মধ্যেই তাদের পাবলিকেশন বের হয়েছে। এখানে ইন্টারেক্টর থেকে রোটারেক্টরে এসেছেন, সাজেদুল সুমন রয়েছে, সাফা তাসনিম যিনি রায়লা করে এসেছেন, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির বেস্ট ক্যাম্পার, মানে গত 2014-15 রায়লার যিনি বেস্ট ক্যাম্পার ছিলেন নাফিসা রহমান মো, যিনি ক্লাবের চার্টার সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমি আশা করি তাদের হাত ধরে এই ক্লাবটি বাংলাদেশে 6 মাসে যে জায়গাটিকে দখল করে নিয়েছে, হয়তো 2-4-6 বছরে বাংলাদেশের একটি বেস্ট ক্লাব যেন অর্জন করবে, এই আশা ব্যক্ত করছি। সবাইকে আবারও সাধুবাদ জানাচ্ছি। আর
স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। উনি বলছেন যে আমাদের ক্লাসের জন্ম 6 মাস এবং স্টুডেন্ট সামিট 2014 সেটা ছিল ভার্সিটির অনেক জায়গায় ইন্টারভিউ হয়। জাস্ট আমার ভিসি স্যারের সঙ্গে আমার কথা ছিল যে স্যার আমি রটারেট করি, রটারেট ক্লাব অফ ঢাকা মিডটাউন, আমার পদটা খুব ছোট, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর, যার লিডারশিপের ক্যাপাসিটি আছে, আমি এটা পারবো স্যার বিভিন্ন জায়গায়। তো কোনো না কোনো ক্রমেই আমি মেসেজ আসে যে আমি টিকে যাই, পাই যাই। তো রটারেট আমাকে এটা সুযোগ করে দেয় যে কিভাবে ইন্টারন্যাশনাল আমার লাইফের একটা বড় সুযোগ। তখন আমার রটারেটের বয়স কেবলই 11 মাস, রটারেট ক্লাব তখন কেবলই বয়স। এই অল্প সময় নিয়ে রটারেট খুব মন দিয়ে করছি, তো মানে সৃষ্টিকর্তা মনে হয় মন থেকে চাইলে মনে দিয়ে দেয়। আমার ব্যাপারটা ছিল তাই যে অল্প সময় পেয়ে গেছি। এখন এশিয়ান স্টুডেন্ট সামিটে 30টা দেশ আসছে, আবার 30টা দেশের মধ্যে 20টা দেশের ব্যাপার আমি লিড করি ওই স্টুডেন্ট, এবং আমরা বেস্ট অ্যাচিভ নিয়েও আসি। সেটা আছে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় একটু সাপোর্ট ছিল। তো যাওয়ার আগে আমাদের আকিব স্যারকে ফোন করি যে স্যার আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। মানে স্যার যে কমিউনিকেশন, মানে ইন্টারন্যাশনাল যে কমিউনিকেশন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, তিনি আমার সেখানে কৃষি মন্ত্রণালয়ের মিস গলোরিয়ার আমাকে নাম্বার দিয়ে দেন। হ্যাঁ তুমি যাচ্ছ, এয়ারপোর্টে থেকে আমি ফোন দিই, স্যার আমি কিন্তু এই যে প্লেনে ফোন করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি স্যারকে কোনো হেল্প আমি বলিনি, স্যার আমাকে এটা হেল্প করতে হবে, কিন্তু স্যার তাৎক্ষণিক মানে ছাত্রদের প্রতি যে ভালোবাসা বা ছোট ভাই বলো ছাত্র বলো আমি সবকিছুই স্যার, কারণ আমার গুরুজন। তো তাৎক্ষণিক আমাকে সেইখানকার কৃষি মন্ত্রণালয়ের মিস গলোরিয়া নাম্বার দিয়ে দেন, হ্যাঁ তোমার কোনো সমস্যা হলে তুমি ওনার সঙ্গে যোগাযোগ করো। আমি তো খুব আনন্দ, মানে ইন্দোনেশিয়া মনে হয়েছে যেমন মনে হচ্ছে আমার দেশ এটা। হ্যাঁ ওদেরকে স্টুডেন্টকে বলি সুলতান আবু ইসলামিক ইউনিভার্সিটিতে তোমাদের কেউ আছে নাকি মন্ত্রণালয়? আমার আছে, চলো যাই, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলো। মানে বিশাল একটা শক্তি আসি, মন্ত্রণালয় সচিবের নাম্বার পাইছি মিস গলোরিয়া। আমি ফোন দেই, তো আমার কাছ থেকে যার কথা ছিল 600 কিলোমিটার যোগাযোগ ছিল, যেটা আমার প্রোগ্রাম ছিল 5 দিনকার, তো আমার এটা যাওয়া সম্ভব হয়নি। কিন্তু আমাকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং বলছে যে কোনো সমস্যা হলে আমাকে জানেন। তো এটা হচ্ছে রটারেট প্ল্যাটফর্ম, আমি যখন একটা পরিচয় দিই এবং আমি সেখানে একটা মিটিংও করে আসি। আসাদ ভাই আছেন, উনি আমার আবার রটারেট ক্লাব অফ সিমারাঙ্গের সঙ্গে আমার একটা ইন্টারঅ্যাক্ট করে দেন, আমি আবার সেখানে একটা মিটিংও করে আসি। মানে এত বন্ধু, আমার মনে হয় যে আমি 6 দিনে 70টা বন্ধু তৈরি করছি ওইখানে, সবাই ইমেল এখনো যোগাযোগ হয়ে যায়। মঞ্চে উপস্থিত আছে আজকের প্রোগ্রামে আমাদের ঢাকা মিডটাউনে লাস্ট গত বছরের একটা ইফতার পার্টিতে স্যার এসেছিলেন, আগে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমাদের এটা হচ্ছে রোড ট্র্যাক্টের ভালো না লাগলে সেকেন্ড টাইম আসতো, এটাই হচ্ছে রোড ট্র্যাক্টের বিউটি, যে আমাদের যারা গেস্ট আসছেন একটা পজিটিভ আইডিয়া নিয়ে গেছেন এবং সেকেন্ড টাইম এসে আমাদেরকে খুবই পজিটিভভাবে অ্যাকসেপ্ট করেছেন। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আপনারা বারবার আসবেন, আমাদেরকে অনেক উপদেশ দিবেন। আমরা রোড ট্র্যাক্টর শুধু আসলে স্পিচই দিই না, আমরা এখানে যারা পাবলিক স্পিকিং এর যে ব্যাপারটা আছে, পাবলিক স্পিকিং এর কথাটা এটা এইভাবে বলা উচিত যে সবাই বলে যে এখানে সেখানে বক্তৃতা দিচ্ছি শুনছেন, অনেকে বোরিং লাগছে না, ঠিক না? বোরিং লাগে, বাট আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ক্লাব, নতুন একটা ক্লাব হয়েছে, ওইখানে হচ্ছে পাবলিক অর্থাৎ দাঁড়িয়ে কথা বলা, শুধু ওরা খালি বলবে সারা, মানে 3 ঘন্টার ওদের যদি প্রোগ্রামটা থাকে 3 ঘন্টা একজন করে এসে বলছে, অর্থাৎ হচ্ছে প্ল্যাটফর্ম নাই যে কিভাবে বলতে হবে। তো ওরা কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে। আর রোড ট্র্যাকটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এসলে আপনি শুধু পাবলিক স্পিকিংই শিখবেন না, আপনার মানে পার্সোনাল যত ডেভেলপমেন্ট দরকার, আপনি কোয়ালিটি অফ লিডারশিপ বলতে যা বুঝে আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটিকলি যদি থাকেন অনেকদিন। আর আমরা একটি সেশন এখানে শুরু করছি, এটা হচ্ছে সেশনটার নাম হচ্ছে ইন্টারেক্টিভ সেশন, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসের আন্ডারে। আর আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই তো স্পিচ দেওয়ার আসলে সময় সুযোগ হয় না, এই কারণে এই প্রোগ্রামটা চালু হচ্ছে এবং আশা করি পলাশ আমাদের ক্লাব স্যারে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লাব সার্ভিস ডিরেক্টর, প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর এই সেশনটা কন্টিনিউ করবেন, তাতে আমাদের সবাই সুযোগটি পাবে। আজকে আমাদের টপিকটা হচ্ছে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে। ট্রাফিক জ্যাম অনেক মানে বড় সমস্যা বাংলাদেশের জন্য। আমরা ইচ্ছা করলেই এখন আমি মতিঝিলে 10 মিনিট 15 মিনিটের মধ্যে যেতে পারবো না, এটা অনেক বড় প্রবলেম না। 3 ঘন্টা লাগবে, আমার প্রোগ্রাম হচ্ছে 4টায়, আমি পৌঁছাবো 7টায়, সেটা কিন্তু
বড় একটা প্রবলেম। তো ট্রাফিক জ্যাম আমাদের কেন, মানে ট্রাফিক জ্যামের কারণগুলো কি এবং এটা উত্তরণের উপায়। উত্তরণ বলতে এখানে আপনারা আপনাদের থেকে দুইটা সলিউশন আসবে, একটা হচ্ছে শর্ট টার্ম এবং একটা হচ্ছে লং টার্ম। অর্থাৎ খুব তাৎক্ষণিক কিভাবে আমরা এটা থেকে কিছু কিভাবে বাঁচতে পারি এবং আর ভবিষ্যতে যাতে এইটা ফেস না করতে পারে। হ্যাঁ, এইটার উপরে আপনারা আপনাদের মধ্যে থেকে মতামত দিবেন এবং যিনি মতামত দিবেন সবার আগে তিনি হাত তুলবেন এবং আপনি 1 মিনিটের মধ্যে বলবেন। এটাতে কিছু রুলস আছে, যদি আপনি বলার সময় কেউ যদি আপনাকে করতে চায়, এটা পয়েন্ট অফ অর্ডারের মতো একটা সিস্টেম আছে, এটা হচ্ছে সংসদে যেটা হয়। আপনি কেউ যদি আপনার বক্তৃতার সাথে একমত বা দ্বিমত পোষণ করে, তিনি সাথে সাথে হাত তুলবেন, তাকেও সময় দেওয়া হবে। ঠিক আছে, সবাই আমার নিয়মটা সবাই মনে হয় একটু রপ্ত করতে পেরেছেন। হ্যাঁ, যেরকম আমাদের ভার্সিটির সামনে আমাদের ট্রাফিক পুলিশ থাকে, সেখানে কিন্তু 2-3টা ক্রস লাইন আছে। অর্থাৎ ক্রস করতে গেলে অনেক সময় দেখা যায় যে জ্যামটা এমনভাবে আটকে গেছে যে ওটা আর রিকভার করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা মানে ভার্সিটির যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা এটা করতে পারি যে একটা পুলিশ দেখা যায় যে অন টাইমে, কারণ তাদের একটা ব্রেক লাগে, কারণ 2-3টা থাকে, 2-3টা পুলিশ থাকে, বাট কিছু কিছু সময় তারা ওখানে থাকতে পারে না। সেই সময় আমরা যদি তাদেরকে নির্দেশনা দিতে পারি, যেরকম আমাদের যখন ক্লাসের অফ টাইম থাকে তখন আমরা যদি ওখানে যেতে পারি এবং যেরকম পুলিশরা আমাদেরকে হাত দেখিয়ে দেয় যে এদিকে যেতে হবে, এটা স্টপ, অর্থাৎ এই ক্ষেত্রে যদি তাদেরকে একটু সাহায্য করা যায়, আমার মনে হয় যে তারা একটু রিকভার হবে। এবং এটা যদি আমরা লং টার্মে করতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিকে আমাদের এনকারেজ করতে হবে। যে আমার থেকে মনে হচ্ছে যে ঢাকা শহরের জ্যাম নিরসন করার জন্য হচ্ছে যে স্বল্প মেয়াদে হচ্ছে যে করতে পারে যে লেন্স গুলো, যেমন দেখা যায় যে গাড়িগুলো আঁকা বাঁকা চলে। একটা দেখা যায় যে একটা রাস্তা যে চারটা লেন আছে, ওইখানে 2টা বা 3টে গাড়ি 4টা লেন ব্লক করে ফেলে, আঁকা বাঁকা করে চলে, যখন যে ফুল করে ঢুকে যায়। তো হচ্ছে যে এরকম করা যেতে পারে যে আইন করতে পারে যে লেন মেনটেন করে চলতে হবে, এরকম যদি কেউ করে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। আর সেটা হচ্ছে যে সরকার কিছুদিন আগে আমাদের যেরকম হচ্ছে ব্যাটের জন্য করছে, আমরা বিভিন্ন সময় প্রতিবাদ জানাইছি ব্যাটের পরিবর্তে আমাদেরকে ঘাটাকে স্টুডেন্টদেরকে। তো হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে লং টাইমের জন্য ইন্টার্নশিপ হিসেবে অন্তত যে 3 মাস 6 মাস সরকারের যে কোনো কাজে হতে পারে, সেটা ট্রাফিক হোক আর অন্য কোনো কাজে হোক, হ্যাঁ ট্রাফিকের জন্য হচ্ছে যে অন্তত যাতে রোডের যে ট্রাফিক জ্যাম মেনটেন করার জন্য হলো কমসে কম একটা স্টুডেন্টকে 2 ঘন্টা করে হলো, মানে পড়ালেখার শেষে বা যে কোনো সময় 2 মাসের জন্য সরকার হচ্ছে যে স্টুডেন্টদেরকে ট্রাফিক মানে আইন সম্পর্কে সচেতন হবে, মানে সবাইকে একটা প্র্যাকটিক্যাল একটা, কারণ হচ্ছে এইসব স্টুডেন্টের ভবিষ্যতে বড় এরাই গাড়ি কিন্তু এরাই চালাবে, এদের হাতেই হচ্ছে দেশ উঠবে এক সময়। অ্যাপ্লিকেশন যদি করে যে প্রাইভেট কারগুলো এই টাইম থেকে এই টাইম চলবে, তো দেন রোড একটা স্পেস তৈরি হবে, সেক্ষেত্রে আপনার একটু রোডের উপর চাপটা কমে যেতে পারে। শর্ট টার্ম, লং টাইমে সরকার নর্মালি করেই যাচ্ছে, যেটা আপনার মেট্রো রেল নিয়ে আসতেছে, তারপরে ফ্লাইওভার করতেছে। তো সেই ক্ষেত্রে এগুলো অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। আর তারপরও যে আমাদের রিক্সাগুলো যাতে আমরা মেইন রোডে উঠতে না দিই, আর মেইনলি অবশ্যই আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা অনেক ভালো করা লাগে, যাতে সবাই নির্বিচারে এটার মধ্যে উঠতে পারে। তাহলেই আপনার খরচও কমবে, দেন যারা প্রাইভেট কারে চলতেছে তারাও স্বতঃস্ফূর্ত হবে যে আমি এটাতে চলে ইজিলি টাইম মতো যাইতে পারবো। তো আমি ট্যুরিজমের হসপিটালিটি নিয়ে পড়তেছি, আমার সেক্টরটা যে ট্যুরিজম সেক্টর আছে, এই ক্ষেত্রে আমাদের আসলে ট্রাফিক জ্যাম অনেক বড় একটা প্রবলেম। কারণ কি, ফরেনাররা যখন বাংলাদেশে আসে তখন ওনারা মূলত ঢাকাতেই থাকে বেশিরভাগ সময়। তো আপনি যদি জিজ্ঞাসা করেন একটা ফরেনারকে আপনি কোথাও গেছেন কিনা ঢাকা ব্যতীত, মনে করেন কক্সবাজার যাইতে পারে বা কুয়াকাটা যেতে পারে, কিন্তু আলাদা অন্য যে জায়গাগুলো আছে বাংলাদেশে তারা যায় কিনা, যায় না। তারা বলে কি, ঢাকাতেই এত বড় ট্রাফিক জ্যাম, আমরা যে বাইরে কি হবে, এটা আমাদের অনেক বড় একটা প্রবলেম। তো এটার সলিউশন হিসাবে একটা জিনিস কি, আমি একটা জিনিস দেখছি, আমি একটা স্টাডি পারপাসে মানুষকে দেখেছিলাম, ওই জায়গার মধ্যে আপনার কোনো ধরনের স্ট্রিট হকার নাই, যারা যে জায়গায় দোকান আছে, যে জায়গার মধ্যে শপিং মল আছে, ওরা ওই জায়গা থেকে কাজ করতেছে। কিন্তু বাংলাদেশে দেখেন কি, বাংলাদেশে সবাই শপিং মল চাইরা সবাই রাস্তার দ্বারা এসে বসে। এর একটা বিগ প্রবলেম। এই জিনিসটা যদি আমরা সলিউশন করতে পারি, আমার মনে হয় যে অনেকাংশেই ট্রাফিক জ্যামটা একটু নিরসন করা সম্ভব, এই সমস্যার সমাধান সম্ভব যদি স্ট্রিট হকারগুলো না থাকে। কারণ বেশিরভাগ সময় আমরা গাড়ি পার্কিং করতেছি ওটা জায়গায়, যে জায়গার মধ্যে গাড়ি পার্কিং হচ্ছে ওই জায়গার মধ্যে গাড়ি পার্কিং। আমরা
যদি একটু সচেতন হই, আমরা যদি স্ট্রিট হকারগুলোকে, তাদের জন্য জায়গা আছে তো এমন না যে তাদের জন্য জায়গা নাই। দেখেন অনেক শপিং মলগুলো খালি করে আছে, কিন্তু তারা স্ট্রিটে একবারে রাস্তার পাশে এসে বসতেছে। এই জিনিসটা এগুলো আসলে সচেতন হওয়া দরকার। আছে কিনা ঢাকার সেটাও একটা দেখার বিষয়। তো আমাদের অনেকগুলো কথা উঠে এসছে। একটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থারা আইন ভঙ্গ করে, যারা আইন তৈরি করে তাদের যে এই আইন ভঙ্গ হয়। আমি আজকে আমাদের যেহেতু সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছেন এবং স্যারের কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে এটা কিভাবে সলিউশন করা যায়। এবং এখানে আছেন আমাদের বার্ষিক কর্তৃপক্ষ আনোয়ার কাজল ভাই, দুজন থেকে আমরা খুবই সংক্ষেপে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাই। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন আমি হিন্দু ছাত্র ছিলাম। তো ডাইনিং এ খেতে বসে দেখলাম একজন হিন্দু আছে, সবাই বললো তারা ধর, কারণ হিন্দু পাইছে একটা। আমার অবস্থা, আমি সরকারের চাকরি করি এখন, আমার সুবিধাজনক অবস্থান হলো পরিকল্পনা কমিশনের যে উইংটা ট্রাফিক বা পরিবহন দায়িত্বে সেটা আমি নেই, শিক্ষা সামাজিক আপনাদের সাথেই আছে। তারপরে একজন নাগরিক হিসাবে যেটুকু বলবো, আমি সম্প্রতি একটা স্টাডি ট্যুরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে খুঁজে আসছি। আর 15 বছরের চাকরিতে 15 দেশকে গিয়েছি, তার মধ্যে ডেভেলপ কান্ট্রিতে খুব কম গিয়েছি, গরিব দেশগুলো বেশি গিয়েছি, আফ্রিকা, এশিয়া সব দেশে। বাংলাদেশের মতো কোথাও ট্রাফিক প্রবলেম দেখি। এই ছোট ভাই যেটা বললো যে জনসংখ্যার কথা, আমি এর সাথে একমত নই মোটেই। কারণ দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌল, যেটা সৌল বলি, তার জনসংখ্যা ঢাকার থেকে কোনো অংশ কম না, সামান্য কয়েক লক্ষ অংশ। সেখানে তো ট্রাফিক প্রবলেম নেই। প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যত অংশ জমি রাস্তার জন্য থাকার পর তত অংশ নেই। আর আমি একটা শপিং মলের অনুমোদন দিচ্ছি, আমি তাকে জিজ্ঞেস করছি না তোমার পার্কিং এর ব্যবস্থা কি রেখেছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে লো নেসনেস। তো লো নাই তা বলবো না, লো এর প্রতি আমাদের আনুগত্য। আপনারা সবাই, তোমরা সবাই জানো যে বাংলাদেশে ফেসবুকের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। গতকালকে দেখলাম যে বিজ্ঞান যিনি প্রতিমন্ত্রী তিনি বিকল্প পন্থায় ফেসবুক ইউজ করেন। তখন প্রশ্ন একটা আসলো যে তাহলে ফেসবুক নিষিদ্ধ কিনা। ফেসবুক নিষিদ্ধ নাকি ফেসবুকের অ্যাক্সেস নিষিদ্ধ? ব্যাখ্যা হলো গাজীপুরে যাবার রাস্তা সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমাদেরকে গাজীপুর যাওয়া নিষিদ্ধ করে। তুমি হয়তো ধামরাই ঘুরে যেতে পারে, নরসিংদী হয়ে যেতে পারে, বাধা নেই, কিন্তু গাজীপুরের অ্যাক্সেস নষ্ট। সুতরাং তখন থেকে আমি শুরু করেছি বিকল্প করা। এগুলো লো আসলে আমরা কেউ মানি। অনেক তোমরা খুব চমৎকার কথা বলেছো এবং আমার খুব ভালো লাগলো যে তোমরা এই বয়সে, অন্তত আমার থেকে 20-22 বছর পর গড়ে কম হবাই, ছোট মানে খুব কম আরো খুব ভালো লাগলো যে খুব সুন্দর সুন্দর চিন্তা করছে এবং যে প্রবলেমগুলো সরকারি পর্যায়ে আলোচিত হয় সেগুলোই তারা বলছে এবং সলিউশনগুলো মোটামুটি একটু তড়িৎ গতিতে কিছু বৈপ্লবিক কথাবার্তা বলবে, খুব স্বাভাবিক, এটা খুব সহজ না। যেমন একজন বললো যে ফ্লাইওভারের কথা, ওই ছোট বোন বললো ফ্লাইওভারের কথা। দেখো মহাখালী ফ্লাইওভার তৈরি করবার পর কিন্তু জ্যাম বেড়েছিল, কমে। যেটা হবে ফ্লাইওভারটা কিছু তো এজ হবে, কিছু সুবিধা হবে। আরেকজন বললো যে ঢাকায় এই যে যেখানে 4 রাস্তা সেখানে উড়াল সেতু করে দিয়ে, কিন্তু এত স্কোপ কম, বিশেষ করে পুরান ঢাকায়। এখন যেগুলো হচ্ছে, একজন বলেছেন আমাদের মধ্যে যে মিরপুর থেকে শুরু করে উত্তর দিকে এগুলো কিন্তু প্ল্যান ওয়েতে হয়েছে এবং সেগুলোতে কিন্তু জ্যাম নেই বললে চলে। এবং সেই জ্যামগুলো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে, ইচ্ছা করেই করে না, কারণ এক জায়গায় তুলে দেবো আরেক জায়গায় তারা কি করবে। আর স্ট্রিট হকার যারা বললো, এটা ভাই আমার কাছে মনে হচ্ছে আজব দেশ একটা। তুমি মিরপুর, আমি আমার বাড়ি থেকে বের হয়েছি মিরপুর ন্যাম গার্ডেন থেকে, তোমাদের ভার্সিটি ঢুকা পর্যন্ত দুই পাশে সমানে মানে 10 জায়গা ফাঁকা নেই যেখানে দোকান নেই। বিশ্বের এমন কোনো দেশ নাই দোকানের জায়গায় দোকান থাকবে, তাই না? রাস্তার ধারে সুন্দর ফুলের গাছ থেকে এখানে আজব দোকান, তোমার ইচ্ছা হলে তুমি একটা টেবিলে বসে যাও, তুমি দোকান থাকবে। আসলে আমাদের নেচার মুক্ত সবার সামনে। তবে ভালো কথা হচ্ছে সরকার অনেকগুলো প্রোগ্রাম নিয়েছে, ক্লাস প্রোগ্রাম, যেমন ওই যে বাইপাস সড়ক যেটা গাজীপুর থেকে একেবারে তোমার চলে যাবে যাত্রাবাড়ি, এগুলো কিছু করছে। এখন মেট্রো রেল হচ্ছে, যদিও মেট্রো রেল মাটির নিচ দিয়ে হওয়ার কথা, আমাদের দেশে উল্টো হচ্ছে, মাটির উপর দিয়ে হচ্ছে। আমি কায়রোতে দেখেছি মাটির নিচে মেট্রো রেল, সেউলে দেখলে মাটির নিচে মেট্রো রেল, ব্যাংককে আছে মনোরেল মাটির উপর দিয়ে। আমরা মনোরেলকে কেন মেট্রো বলছি এটাও জানি না, কারণ কি আমাদের সরকারের উদ্ভাবন আছে। কারণ কি তোমরা জানো তো মেট্রো রেল কলকাতায় মাটির নিচে, আমাদের এখানে মাটির উপর দিয়ে হচ্ছে। আমাদের মাটি নাকি সমস্যা হয়, মাটির নিচে করা যাবে না। আমার কাছে আসলে সলিউশন বলতে পারবো না, তোমরা যেগুলো বলেছো সেগুলো পুরো একমত। তবে ওই যে বললাম যে একটা বৈপ্লবিক দাবি বা আশাবাদ আছে, যে ওগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমরা যদি সামারাইজ করে তোমরা গভর্নমেন্টকে দাও,
বিশেষ করে যোগাযোগ মন্ত্রী মহোদয়ের হাতে দাও, আমার মনে হয় উনি খুব খুশি হবেন এবং তোমাদের বিষয়ে ক্লাবের থেকে থ্যাংক ইউ স্যারকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমি এবার স্যার কাজল স্যারকে কিছু বলার জন্য। আচ্ছা সরি আমি একটা কথা তোমরা জানো কিনা, সরি ভাই কাজল ভাই, আমি অস্ট্রেলিয়া ব্রিসবেন শহরে ছিলাম আমরা 3 দিন। সেখানে এক সকালবেলা আমাদের কলিগ অর্থ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি বললো আখের চলে ঘুরে আসে। স্যার আমার তো ডলার চেঞ্জ করে নাই, সব যেগুলো আছে সব শেষ হয়ে গেছে, লোকাল ডলার করতে অস্ট্রেলিয়ান ডলার আমার US ডলার আছে, টাকা লাগবে না। চলো গিয়ে হোটেলের সামনে দাঁড়ালাম, সুন্দর চকচকে এসি বাস, দেখা যাচ্ছে ফ্রি বাস, কোনো পয়সা লাগে। তো বাসে উঠে বসলাম তার সাথে, গোটা শহর ঘুরে আবার নামিয়ে গেল, ঠিক নামিয়ে গেল। আবার দুপুরে খেয়ে দিয়ে বলে আসছে ফ্রি, রোববার চলো আরেকবার যাই, বিনা ভাষা ঘুরতেছি ফ্রি। যখন তখন আমরা 1 ঘন্টা পর নেমে এসে আবার চাটা খেয়ে আবার উঠতেছি 3-4 বার। ঘটনা হচ্ছে কি, ফ্রি বাস দিয়েছে যেন অন্যেরা প্রাইভেট কার দিয়ে না বেরোয়, জ্যাম যেন না হয়, ফ্রি বাস। এবং যে খরচটা হচ্ছে সেটা সরকারে কিন্তু আবার নষ্ট হচ্ছে, ওয়ার্কিং আবার সেভ হচ্ছে। এটা একটা বিষয়, এটা কিন্তু মারাত্মক বিষয়। এটা স্যার সরকারের কোনো পরিকল্পনা আপনাদের মধ্যে নিতে পারেন কিনা? তোমার জানা থাকা ভালো যে এমন দেশ আছে বা এমন সিটি আছে যেখানে মেয়র সাহেব নিজের টাকায় সরকারি টাকায় গাড়ি চালাচ্ছেন, যেন জ্যাম না। সভাপতি প্রকাশ, আমন্ত্রিত অতিথি অনুভূতি আমার মনে হয় যে আমার সাথে এরকম খুব কম আছেন যে এই মানে যানজটের সাথে পরিচিত। হ্যাঁ, কারণ আমি প্রথম আমার বাসার লোকেশনটা বললে আপনারা বুঝতে পারবেন যে আমাকে কতটুকু মানে যানজট ফেস করতে হয়। আমার হচ্ছে সেই বাসাবোতে, হ্যাঁ মানে বাসাবোত তাও গোরান কর্নারে। তো ওখান থেকে যখন আমাকে এই ইউনিভার্সিটি পর্যন্ত আসতে হয়, এবং সবচেয়ে বড় যেটা হয়েছে যে কী পথ পাড়ি দিতে হচ্ছে এটা আপনারা বুঝতেছেন, এবং সেই সময়টা কত লাগে। তা আমি যেটা দেখেছি যে আসলে আমার হিসেবে কোনো রকমই মানে কোনো পরিকল্পনা বা যেটা আমি কোনোটাকেই মানে আসলে কোনো সফলতা দেখতেছি না। অনেকে বলেন যে আপনারা যে মহাখালী ফ্লাইওভার হয়েছে, বনানীতে ফ্লাইওভার হয়েছে, আলটিমেটলি যদি আপনারা কখনো গিয়ে থাকেন তখন দেখবেন মানে ফ্লাইওভারটা ফ্রি আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি যে নামবো আমার নামার জায়গাটা তো সেই আগেই রয়ে গেছে। সুতরাং ওই ফ্লাইওভার ক্রস করে গাড়িগুলো আসা সব হবে। এবং আপনারা জানেন সবচেয়ে মজার ব্যাপার, এবং মানে আমার কাছে এটা আপনারা কীভাবে নেবেন আমি জানি না, হয়তো নেগেটিভলি আমি বলবো কথাটা, যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাসার সামনে প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা প্রত্যেকটা লোককে হাজিরা দিয়ে আসতে হয়। উনি কিন্তু দেখে এবং উনি বের হওয়ার সময় কিন্তু সব পরিষ্কার করে ফেলে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আর কাকে দেখাবো? উনি তো নিজে সারাদিন দেখতেছেন ওনার বাসার সামনে গাড়ি জাম করে থাকে, উনি কি পরিকল্পনা নিতে পারেন না? উনি নিজেও ফেস করেন, হয়তো সিকিউরিটি ওনার গাড়িটাকে বের করে দেয়, বাট আলটিমেটলি উনি দেখেন। এবং এই দিক থেকে যারা আসেন প্রত্যেকে এটা ফেস করে আসে, ওখান থেকে শুরু করে আপ টু আজিমপুর পর্যন্ত, মানে এরপরে তো আর কবরস্থান, এরপরে আর নাই, ওই পর্যন্তই থাকে। যাই হোক, মানে এটা হচ্ছে যে আমার একটা অভিজ্ঞতা যে আসলে ফ্লাইওভার কোনো সলিউশন না আমি মনে করি। এখন এখানে আজকে আমাদের অনুষ্ঠানে আসলে জনাব মাননীয় সচিব আছেন, সচিবালয় যেহেতু সরকারের আসলে উনি অংশ। আমি যে কথাটা বলবো, দীর্ঘদিন ধরে আমার ব্রেনে যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে আসলে যান যেখানে থাকবে সেখানে জট হবেই, যেহেতু আপনার রাস্তা নাই। আপনারা দেখেন যে পানাম সিটি যদি কেউ গিয়ে থাকেন দেখবেন যে সেই আমলে 300 বছর আগে কয়টা বাড়ি ঘর আর কি পরিমাণ এরিয়া। সুতরাং ওখানে তো এরকম ছিল না, তখন এত গাড়িও ছিল না, এবং আজকে সেটা পরিত্যক্ত নগরী। এবং আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমার মনে হয় যে আর আগামী 10 বছরের মধ্যে হয়তো এই ঢাকাকে পরিত্যক্ত নগরী ঘোষণা করবে, অথবা রাজধানী অন্য কোথাও শিফট হবে। এবং সেই পথে এখন এটা মানুষের কাছে সময় বলে মানুষ যেখানে থাকে সেখানে শিখে। দেখা গেল যে আমি এরকম যখন বললাম, একজন বলে যে আরে আপনি এত কষ্ট করেন কি করতে, আপনি কষ্ট করে এয়ারপোর্ট এসে পড়বেন, এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠবেন, বাস আধা ঘন্টার মধ্যে আপনার কমলাপুর চলে আসবেন। তোমরা জানি না আজকের অনুষ্ঠানে আসলে যদি এতটুকুই সিম্পলি বলবো যে আমি আমার আজকের এই অবস্থান আসার পিছনে আমি রোটারেট আন্দোলনে আমার সম্পৃক্ততাকে সবচেয়ে বেশি আমি মনে করি। আমাকে ওই পথে নিয়ে আসছে রোটারেট আন্দোলন, আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং বর্তমানে এখনও মানে আমি শিখতেছি। আগামী দিনে আমরা আরও ভালোভাবে, যেহেতু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোটারেট ক্লাব হয়েছে, আমরা আশা করবো যে এই ক্লাবটি মানে অল্প সময়ের মধ্যে বা সময়ের মধ্যে সুন্দরভাবে মানে জেলা পর্যায়ে একটা ভালো অবস্থান তৈরি করবে। তো সবাইকে শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা এইভাবে শিখতে শিখতে একসময়
ভালো কিছু হতে পারবো, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক সময় নিয়ে এসেছি আজকে। ধন্যবাদ ডক্টর আসাদুল্লাহকে। আমরা একটু সুন্দর উপস্থাপনা পেলাম বা নতুন একটা প্রোগ্রাম পেলাম। একটু বিশেষ প্রোগ্রাম, তাই আমরা একটু বেশি সময় নিয়ে ফেলছি বা নিচ্ছি, আর নেওয়াটা দরকার আর নিতেই হবে আমাদের। এখন আমাদের প্রোগ্রামের যে লাস্ট যেটা সেকশন আছে, এরপরে আমাদের গেস্টদের কাছে কিছু কথা শুনবো আমাদের রটারিটির উপর আর বিসিএস ক্যাডারের উপর। আসলে বিসিএস আমরা কিভাবে কি করতে হবে, পড়াশোনা কিভাবে করতে হবে, আর রটারেট কেন করছি এটার উপর একটু আলোচনা হবে। আর দেন আমরা আমাদের ক্লাবের যে পুরস্কারের কিছু ব্যবস্থা আছে, যে আমাদের ক্লাব থেকে কারা বেস্ট রটারেক্টর হচ্ছে, অ্যাক্টিভ রটারেক্টর সেটা, আর নতুনদের কাছ থেকে কিছু কিছু পুরস্কারের ব্যবস্থা আছে, যা কারা আমাদের ক্লাবে এসে বেশি সময় দিয়েছিল, জানতে চেয়েছিল। আর সর্বশেষ হচ্ছে যে আমাদের ক্লাব থেকে কিছু যারা মেম্বার আছে তাদের সকলের প্রচেষ্টায় আমরা কিছু একটু তবারক বা যেটা বলে খাওয়ার ব্যবস্থা, আমরা চাই যে আশীর্বাদও থাকে খাওয়ার মাঝে, সকলের মাঝে। তো আমরা চাই যে শেষ না সবাই একসঙ্গে রমজান মাসে যেমন আজান দেওয়ার সঙ্গে খেয়ে যাই, তো আমরা মনে হয় যে শেষ খাবারটা না পর্যন্ত আমরা যাচ্ছি না। আমাদের শেষ খাবার বলতে আজকের প্রোগ্রামের ওইটাই শেষ খাবার। হ্যাঁ, ওই খাবারটা না খেয়ে আমরা এই হাসি মুখটা সবাইকে দেখতে চাই খেতে খেতে। তো সেই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা ওয়েলকাম স্পিচ এবং শেষে ধন্যবাদ দিয়ে শেষ করে দেয়। তো এখন হচ্ছে আমাকে বলতে হবে বিষয়টা হচ্ছে রায়লা, রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। রায়লার কারণে আজকে আমি নাফিসা রহমান এখানে বসে আছি। রায়লার কারণে আজকে আমি সবার মধ্যমণি একদম মাঝখানে সেক্রেটারিটার পদ। আর হ্যাঁ, রায়লার মাধ্যমে আমি গ্রো আপ করে এসেছি লিডারশিপ। আজকে আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক নামে যে লিডার হিসেবে চিনে, অবশ্যই আমি বলবো এটা প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে রায়লা। 111 জন পার্টিসিপেন্টস ছিলাম আমরা রায়লার মধ্যে, তার মধ্যে মেয়ে ছিলাম মাত্র 11টা। আর সেই 11টা মেয়ের মধ্যে আমি ছিলাম একটা পুরো দলের টিম লিডার। প্রথম ধাপ আমি পার করি যখন আমার টিমের নাম রাখা হয়। আমার টিমের নাম আমি বন্ধু রাখি। আমার টিমে বাকি 10 জন ছেলে থাকে, তাদের একলা আমি মেয়ে লিডার থাকি। মেয়ে লিডার বারবার বলবো না, তাহলে ডিসক্রিমিনেশন হয়ে যায়। আমি ডিসক্রিমিনেশনে বিশ্বাসী নই। তো বাকি 10 জনকে ছেলে মানুষ, এখানে বলতে হবে ছেলে মানুষ, তো আমাকে দামানোর অনেক চেষ্টা করছিল যে কেন ও হবে। তো তাদের দমায় আমি যখন আমার নামটা আমার ওইখানে বিচারকদের দেই, সেখানে আমি প্রথম পুরস্কার পাই। আমার গ্রুপের নামটা তাদের পছন্দ হয়। প্রথম ধাপ পারি করে আমার একে এক্সটেম্পোর স্পিচ, আমার দল ক্রিকেটে জিতলো, আমার দল ফুটবলে জিতলো, আমার দল ডিবেটে জিতেনি, ডিবেটে সেকেন্ড হয়েছি। তবে এই রায়লায় আমি শিখতে পেরেছি সবচেয়ে বেশি যেটা, একটা সেকেন্ডের মূল্যটা কত। আমার ঘুমানো থেকে শুরু করে খাওয়া এবং বাথরুমে যাওয়া থেকে শুরু করে বিছানা গোছানো, এক একটা সেকেন্ডের মূল্য কিভাবে দিতে হয় আমি সেখানে শিখে এসেছি। এই সময়কে মূল্য দিয়ে একের পর এক টাস্ক আমার শেষ করতে হয়েছে। তো তার মধ্যে দিয়ে আমি আজকে পেয়েছি বেস্ট ক্যাম্পার হতে, পেয়েছি একজন লিডার হতে। ধন্যবাদ সবাইকে। আমাকে লেকচার দিতে হয়, পরে প্রতিশোধ 2-3 করে দিই। আমি এনজয় করি। তোমাদের সামনে 2-4 কথা বলতে হবে, আমি কিন্তু বিরক্ত হচ্ছি না, ভালোই লাগছে, আমি এনজয় করি। গতকালকে বৃহস্পতিবার নাইমে গিয়েছিলাম অ্যাসোসিয়েট প্রফেসরদের। ওদের একটা ক্লাস হচ্ছে, ট্রেনিং কোর্স হচ্ছে 1 মাসের, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রায় 2.5-3 ঘন্টা ওদের সাথে ছিলাম, ভালো লাগলো। আমি যখন আমাকে পলাশ বলেছিল তখন ভাবলাম যে আসলে এটা খুব সুযোগ একটা আমার, কারণ আমি চাই যে মেধাবীরা যারা ইউনিভার্সিটি পড়াশোনা, বিশেষ করে তোমাদের অদম্য আগ্রহ আছে, না হলে প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ বাপের গানটি টাইপ খরচ করতে আসে। আমরা যখন ইউনিভার্সিটি পড়ি তখন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। নর্থ সাউথ বুঝি হলো 92, তাহলে ওই একটা সেদের নামটা আমরা তো 95 বেরিয়ে আসছি, 92-তে নর্থ সাউথ হলো। আমরা খুব নাচছি হবে না খামাখা বাংলাদেশ। কিন্তু এখন আইরনি হচ্ছে যে 26 তো স্পেশাল ছিল 27th বিসিএস থেকে আমাদের ক্যাডারে, আমি যে ক্যাডার বিলং করি বিসিএস ইকোনমিক ক্যাডার, এটাতে একটা করে 2টা করে এখন বেশ আসতেছে। আমার তো ধারণা যে এটা আসবে 34th বিসিএস জয়েন করবে মানে শিখবে, তাতে প্রাইভেট ইউনিভার্সিটির আউটপুট মানে রেজাল্ট মানে প্রোডাক্ট বেশ ভালো। আমার গ্রামের ছেলে ঠাকুরগাঁও দিনাজপুরের একটা ছেলে, ঠাকুরগাঁও পীরগঞ্জের একটা ছেলে, ও ফুড অ্যান্ড বেভারেজ কি একটা সায়েন্স কোন ইউনিভার্সিটি পাস করেছে প্রাইভেট থেকে, সে ইকোনমিক ক্যাডার জয়েন করেছে। এবং আমার ধারণা যে তোমরা ভালো করবা। তার আগে আমি যদিও প্রাসঙ্গিক হবে না, তারপরে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড বলবো। এখন তো আলোচনায় মনে হলো যে তোমাদের যথেষ্ট খোলা থেকে আরো খোলা
পেলাম ধারণা, কারণ এই কথাগুলো তোমাদের এই বয়সে বলার কথা না, যা তোমরা বলছো। দুটো কারণ হয়তো বলছো। প্রথম কথা হচ্ছে যে প্রযুক্তি এগিয়েছে, প্রযুক্তি তোমাদের ভাবতে শিখিয়েছে এবং তোমরা ভাবতে পারছো, এটা ভালো একটা। তবে চোখ খুলে রাখতে হবে আরেকটা বিষয়ের প্রতি, বিশ্বে কি ঘটছে, এই বিষয়ে প্রতিদিন কথা কি ঘটছে। আমাদের সময় দুটো বার্নিং ইস্যু ছিল, একটা ছিল কাশ্মীর সমস্যা, একটা ছিল জেরুজালেম ফিলিস্তিন সমস্যা। এখন প্রতিদিন নতুন নতুন ঘটনা হচ্ছে, যেহেতু প্রযুক্তি এসে গেছে। আমাদের সময় তো ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, আমরা যখন বিশ্বাস করতাম ইন্টারনেট মেইল বুঝি কেবল খুলেছে ওই সময়, কিন্তু ইয়া ছাড়া কোনো মেইল ছিল না। ফলে তোমাদের যেহেতু কমিউনিকেশন ইজি হয়ে গেছে, কাজেই তোমাদের পরীক্ষাও অত ইজি হবে না, পরীক্ষা কঠিন হবে। ফলে প্রতিদিন কিছু ইস্যু হচ্ছে, এগুলো প্রতিদিন কি হতো ভুলে গেলে। আমরা যেমন এখন তোমরা ভুলে গেছে নিশ্চয়ই যে নরওয়েতে একটা ছেলে গুলি করে অনেকগুলো ছাত্র বা স্টুডেন্ট মেরে ফেলছিল। আমাদের সময় এটা অপরাধ ছিল না, কারণ কি আমরা অনেক জানতাম না। তোমাদের এখন ইন্টারনেটের কল্যাণ সব জেনে গেছে, এগুলো নোট করতে হবে। পরীক্ষার সময় হয়তো যিনি প্রশ্ন করবেন তার মাথায় ওই জিনিসটা আছে। তোমরা কি মনে করতে পারো যে নরওয়েতে কয়েক বছর আগে 2011 সালে বা 10 সালে একজন বন্দুকধারী সবাই গুলি করে ফেলছিল, মেরে ফেলছিল, এবং সে দেশপ্রেমী ছিল। এর কারণ ছিল সে মনে করছিল দিন দিন দেশটা আমাদের জাতির থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, অন্য জাতির লোকজন ইমিগ্রেন্ট হয়ে এখানে আসছে, তারা কর্তৃত্বের নেতৃত্বে চলে যাচ্ছে, আমরা কণ্ঠাসা হয়ে যাচ্ছি, সম্পন্ন হয়ে যাচ্ছে, এটা সমানতে পারছে। তারা ওই ছেলেটা কিন্তু সবার কাছে একজন হত্যাকারী হিসেবে পরিচিত। আমি 2012 সালে কোরিয়াকে দেখলাম, কোরিয়ারা তাকে হিরো মনে করে। জানো কি কারণে? কারণ তোমরা কেউ দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব লাভ করতে পারবা না। তোমরা ইচ্ছা করে অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারবা, নিউজিল্যান্ড যেতে পারবা, আমেরিকা যেতে পারবা, যে কোনো দেশ ইউরোপে যেতে পারবা, কিন্তু কোরিয়ার নাগরিক হতে পারবা না। কোরিয়ানরাও একই মেন্টালিটি মানুষ। ওখানে দেখলাম ওই ছেলেটা তারা হিরো মনে করে। এই যে বিরাট ব্যাপার, ছোট ব্যাপার তোমাদের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে বিরাট ব্যাপার। একটা জাতি, একটা টেরোরিস্ট, তাকে আমরা টেরোরিস্ট ভাবে মানে তখন দেখেছি আমরা সবাই ছিছি করেছি, একটা মানুষ এতদিন মানুষ মেরে ফেললো কি নরে খুব শান্তির দেশ। কিন্তু তাদের কাছে তার এসেন্সটা কি বক্তব্যটা ছিল, সে কেন মানলো হলো সে তার দেশপ্রেম বলছে। এই বিষয়গুলো এগুলো কিন্তু চোখ কান খোলা না রাখলে চলবে না। আর ইদানিং যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা নতুন সাবজেক্ট করেছে, বাংলাদেশ বিষয়গুলি ছিল 100 নম্বর, কিন্তু 200 নম্বর করেছে। ফলে বাংলাদেশের সবকটা ইস্যু তোমরা একটা রেঞ্জ মোটামুটি শুরু করতে হবে। মেজর ইভেন্টগুলো তুমি হিস্ট্রি থেকে নিতে পারো, কিন্তু কন্টেম্পোরারি যে ঘটনাগুলো ঘটছে এগুলো প্রতিটাই তোমার জন্য, প্রতিটাই ঘটনা। তার মধ্যে যেহেতু এখন স্বাধীনতার প্রায় 45 বছর হয়ে চলছে এবং হতে চলছে, এবং যে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ওই দলই ক্ষমতায়, স্বাভাবিকভাবেই তারা স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক ইস্যুগুলোকে বেশি নিয়ে আসা হবে, বিশেষ প্রশ্নে, প্রিলিমিনারিতে এবং ভাইয়া। তো তোমরা জানো বিসিএস পরীক্ষার জন্য যেটা বলছিলাম 28টা ক্যাডারের মধ্যে সবচেয়ে প্রথম সবাই যেটা গুরুত্ব দেয় ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিশেষ বিসিএস সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স বলে বাংলাদেশে বলে, বাংলায় পররাষ্ট্র বিষয় 12টা করে নেয়, 15 সর্বোচ্চ বেশি নেয়। এটা জেনারেল ক্যাডার, জেনারেল ক্যাডার কিন্তু লিমিটেড। পররাষ্ট্র ক্যাডার জেনারেল, প্রশাসন, ট্যাক্সেশন, কর, শুল্ক, আবগারি, কাস্টমস বলে। আমাদের ক্যাডারটা বিশেষ ইকোনমি ক্যাডার, পুলিশ, এই কয়েকটা। তোমাদের জন্য শিক্ষা ক্যাডার বুঝে খুব সুযোগ নেই, কারণ তোমাদের সাবজেক্টগুলোতে কলেজে পড়াবার সুযোগ খুব কম। বিশেষ সাধারণ শিক্ষা যেটা, এটা ওই সাবজেক্টের টিচারদের দেয়, এবং সেখানে সবগুলো তোকে দেওয়া লাগে না, শুধু কম্পালসারি 6টা সাবজেক্ট, আর 5টা 6টা দিতে হবে। আর বাকিগুলো অনার্স এবং মাস্টার্স রেজাল্টে দিতে হবে। ধরো তুমি অনার্স বেশি ভালো করো তাহলে ওখানে একটু খারাপ করলে অসুবিধা নেই, কিন্তু অনার্সে কম মার্কস থাকে তাহলে ওখানে ভালো করতে হবে। আর তোমাদের টার্গেট হবে যে তোমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির মতো প্রাইভেট ইউনিভার্সিটি করছো, বেশিরভাগ সায়েন্সের মনে হলো আমার। তোমাদেরকে কলেজে তো ফুড অ্যান্ড বেভারেজ সাবজেক্ট নাই, বা লেদার টেকনোলজি নাই, বা কম্পিউটার সায়েন্স, এখন কিছু কলেজে অনার্স নেই, সেগুলো আলাদা। আইসি যেটা সাবজেক্ট আছে সেটা কমার্শিয়াল স্কোপ কম, তোমরা বলে কাজ করবো না। আমার অনেক বন্ধুই কাজ করেছে, তারা করেছে কি ওই কলেজে ঢুকেছে ওই সাবজেক্ট প্রমোশন নাই, কারণ ওগুলো একটা পেপার পড়াতে হয়, ফলে এগুলো প্রমোশন নাই। যেমন সংস্কৃতি সাবজেক্ট কোনো প্রমোশন হয় না, কারণ সর্বোচ্চ পোস্টই হলো অ্যাসোসিয়েট প্রফেসর, পড়া বাংলাদেশে একটা। ফলে যার লেকচারার লেকচার থেকে রিটার্ন হয়ে যায়। আমার পরামর্শ হবে তোমরা বিশেষ প্রশাসন, বিশেষ পুলিশ, বিশেষ ইকোনমিক ক্যাডার, আমি যে ক্যাডার বিলং করি, পররাষ্ট্র ক্যাডার, এগুলো প্রস্তুতি নিবা। এগুলোর জন্য তোমাকে রিটার্ন ভালো করতে হবে। রিটার্ন ভালো করার উপায় হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, লেখালেখি করবা। আমি একটা বদপার ছিল আমার, তো বসে থাকা অবস্থায় জেনে নিল। আমি দিনাজপুর কলেজে পড়তাম, তখন দৈনিক তিস্তা লোকাল পত্রিকা লেখা। এবং আমি তোমাদের কেন আরেকটা কথা বলি না এই সুযোগে, আমি রোটারি ক্লাবের ছেলেদের দেখে আমি কেন মুগ্ধ হই, গতবার এসেছিলাম কেন আসলাম, তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখেছি। আমার মধ্যে যেটা ছিল পাগলামি, মানে পাগলামি। আমি ফার্স্ট ইয়ারে পত্রিকা বের করছি কলেজে, কি দরকার ছিল পত্রিকা
পত্রিকা বের করছিলাম, নাম ছিল কলেজ বুলেটিন। আমি সম্পাদক, আমার বন্ধু 5-7 জন নিলাম, সম্পাদনা পরিষদ করলাম। আমরা খামাখা ওই কলেজ নিউজ সংগ্রহ করে নিউজ ছাপি, পত্রিকা বের করি মাসে একটা, প্রেসে গিয়ে বসে থাকি। আরেকটা কথা এখানে বললো যে সৃষ্টির যে আনন্দ, আমার এখনো মনে পড়ে যখন কাগজটা ছাপা হতো, তখন কাগজটা আমি ছাপা কপিটা তাকিয়ে থাকতাম, তাকে খুব ভালো আমার সৃষ্টি। আমার প্রথম পুত্র যখন জন্ম নেয়, প্রথম সন্তান, তখন ঠিক একই ঘটনা ঘটছে। তো সন্তান যখন চেয়ে থাকতাম মিনিটের পর মিনিট, এমন হয়ে গেছে আধা ঘন্টা চেয়ে আছে। আমার এই পত্রিকাটা তখন মনে পড়তেন, পত্রিকা প্রথম বের করতাম একই রকম, কারণ আমার মনে হতো আমার সৃষ্টি, আমি ম্যাগাজিন বা পত্রিকার সৃষ্টি করেছি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস দর্পণ নামে একটা পত্রিকা বের করতাম। আমার সমসাময়িক যারা তোমাদের পরিচিত থাকে বলে তারা জানবে, এটা কলেজে এখন নাম ছিল ক্যাম্পাস দর্পণ। এটা আমি সম্পাদনা করতাম 4 পৃষ্ঠার একটা কাগজ। আরামবাগে এসে ওই যে ঢাকায় আরামবাগ করে না কাগজ ছাপাখানা, তখন রাতে অনেক রাতে ঘুমাইছে এখানে। কোনো আমার বন্ধু পড়ালেখা ব্যস্ত, আমি এই কাজ করছি। এতে দুটো হয়েছে, আমার এটা ভালো হয়নি, ফার্স্ট ক্লাস পাইনি ইউনিভার্সিটি, কিন্তু যেটা ভালো হয়েছে আমি বিসিএস এর জন্য কাগজ নিউজ বের করতে গেলে নিউজ ঘাটতে হয়। পত্রিকার জগতে আমার আনাগোনা হয়েছে। আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আজকের কাগজের আমি এনলিস্টেড কলামিস্ট ছিলাম, এবং আমার কলাম প্রতি সপ্তাহে একবার করে বের হতো। কলাম আদালত যখন রায় হয় তখন আমি লিখেছিলাম কলাম দৈনিক সংবাদের সম্পাদকের পাশে যে বড় করে যে নিউজ থাকে। তো আমাকে প্রফেসর আতাউর খান, জাহাঙ্গীর ইউনিভার্সিটির প্রফেসর, পরে আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠাতা, উনি আমার এক শিক্ষককে ফোন করে বললেন যে এই ছেলেটা কে, ও তো আমার ছাত্র। আতাউর খান সাহেব মনে করেছেন আমি তো সাবেক ছাত্র, এখন কথা প্রতিষ্ঠিত, ওর সাথে একটু আলাপ করা দরকার ছিল, পাঠিয়ে দিই তোমার কাছে। আমার প্রফেসর বলছেন কেমন সম্ভব, আজ সন্ধ্যায় যাবে। সন্ধ্যায় স্যারের বাসা গেলাম, গিয়ে দেখে বললাম স্যার আমি দেখা করতে, হ্যাঁ না আমার সঙ্গে এখন সাংবাদিক দেখা করতে আসবেন, একটু পরে আসো। স্যার আমি জানি না কোন সাংবাদিক আসবো, আমাকে আজিজুল হক স্যার পাঠিয়েছে। তুমি কি আমি আখের? স্যার আসো আসো পুষকি স্যার, আমি তখন 3rd ইয়ার পড়ি। আমি তো মনে করছি তুমি এই আর্টিকেল কেমনি লিখলা? স্যার দেখা কেমনি তো বলতে পারবো না, আমার তথ্যগুলো সঠিক ভালো যুক্তিগুলো হয়েছে কিনা। কারণ গোলাম আজম সাহেব যুক্তি দিয়েছিলেন যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমি জন্মগতভাবে এই দেশ নাগরিক, আমার নাগরিকত্ব খেতে পারে। আমি এখন যুক্তি দিয়েছিলাম যে জন্মগতভাবে আমার বাবাও এক সময় ভারতের নাগরিক ছিলেন, কারণ তখন ব্রিটিশ ভারত ছিল। তখন 47 সালে অপশন দেওয়া হয়েছিল কারা কারা ভারতে থাকতে চাও, কারা নতুন সৃষ্ট পাকিস্তানে যেতে চাও। আমার বাবা অপশন দিয়েছিলেন যে না আমি ভারতে থাকবো, পাকিস্তান নাগরিক। অনুরূপ 71 সালেও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল। তখন বাংলাদেশ জন্মগ্রহণ করলেই সবাই বাংলাদেশ নাগরিক হতে পারে। তখন আপনার আনুগত্য ছিল পাকিস্তান, এবং শেষ দিন পর্যন্ত আমি বলেছিলাম চেয়েছিলেন পাকিস্তান যেন না ভাঙে, এক থাকে। ইভেন 71 সালের পর 74 সালে সৌদি আরব থেকে আপনি পাকিস্তান, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছেন। সুতরাং কোনো যুক্তিতে এখন পাকিস্তান নাগরিক হতে পারেন না। এবং মজার বিষয় হলো আমার ক্রেডিট, যখন এটা হাইকোর্টে মামলা চলে তখন আমার এই ব্যাপারটা উপস্থাপিত হয়েছিল কাগজে, সহ হয়েছিল। সেক্ষেত্রেই আমি মনে করি যে আমার কাজে আসছে, আমি এই ব্যাপারটা দেখে দিয়েছি। তো সেটা তোমাদের করতে হবে। আর সবচেয়ে ভাইবার জন্য যেটা ভালো প্রয়োজনীয় সেটা তোমরা করছোই, এই যে মুক্ত আলোচনা, এইটার কোনো বিকল্প এবং একটা টপিক ধরে কি সুন্দর সুন্দর মতামত করলাম। আমি চাই তোমরা একটা টপিক নিয়ে একজন 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার অভ্যাস করো। এটা যদি পারো তাহলে ভাইবা অন্তত ভাইবা পৌঁছালে ফিরে আসো। ভাইবা তুমি কতটুকু জ্ঞান এটা দেখার চাইতে তুমি বিষয়টা কত সুন্দর উপস্থাপন করতে পারছো, বা তুমি তোমার ভাষা বুঝিয়ে বলতে পারছো, এটা বড় ভালো, মানে বড় ফ্যাক্টর ওদের কাছে যারা ইন্টারভিউ দেয়। আমার সুবিধা ছিল আমার সাবজেক্ট ছিল বাংলাদেশ গভর্নমেন্ট পলিটিক্স, ফলে পলিটিক্স আমার ধারণা ভালো ছিল। আমি করতাম কি, তোমরা দেখো তোমরাও পারো কিনা, আমি করতাম কি ভাইবা বোর্ডে গিয়েই আমি আমার ফেভারে নিয়ে আসতাম বোর্ডের মেম্বারদের। কিভাবে? ধরো প্রশ্ন করলো যে আপনি তো গভর্নমেন্ট পলিটিক্স পড়েছেন, জি স্যার, তো আপনি বিসিএস ইকোনমিক ক্যাডারে 1 নম্বর চয়েস দিয়েছেন কেন? আমার কথা জিজ্ঞাসা করলো আপনি প্রশাসন কেন দিয়েছেন, যেটা দিয়েছেন। তো আমি বললাম স্যার প্রশাসনের সাথে ইকোনমিক ক্যাডারে কার্বন ডেভেলপমেন্ট প্ল্যানিং কমিশন কাজ করা, এর সাথে তো রাজনীতির কোনো দ্বিমত দেখি না, বরং রাজনীতি উন্নয়নকে নিয়ন্ত্রণ করে। তখন তো বলো আচ্ছা ঠিক আছে রাজনীতি বলতে কি বুঝেন? আমি তো বুঝে গেলাম যে তুমি তো আমার হাতে পা দিছো, রাজনীতি এসে গেছে। বললাম স্যার রাজনীতি হচ্ছে মানুষের মৌলিক চাহিদা দিয়ে করে। আচ্ছা মৌলিক চাহিদার সংজ্ঞা কি? এটা তো আমার একাডেমিকে ছিল। আচ্ছা তাই বললাম স্যার মৌলিক চাহিদা হচ্ছে একটা দেশের সংবিধানকে সমুন্নত রেখে মানুষের যতটুকু মূল্য চাহিদা। আচ্ছা সংবিধান কি বলতো? বললাম আমি তো কিন্তু দেখো ব্যাপারটা, আমি কিন্তু আমার একেবারে ফেভারে নিয়ে আসলাম। সে এখন তার মুখ থেকে সেই প্রশ্নই বেরোবে যেটা আমি চাই।
জিনিস হচ্ছে যে পৃথিবীতে আসলে যা কিছু মানে মানুষই কিন্তু করেছে, তাই না? মানুষের মানে যত দুঃসাধ্য কাজ মানুষই জয় করছে, অন্য কেউ না। এবং এখনো পৃথিবীতে মানে সভ্য সমাজ বা সভ্যতার যে মূল বিষয়টা সেটা মানুষের মধ্যে। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা মানে স্বাভাবিক অবস্থায় কোনো কিছু করতে পারে না, যখন তার ভিতরে ইমোশনটা আসবে, উত্তেজনাটা আসবে, তখনই কিন্তু সে পারবে। হ্যাঁ, আমি যেটা বলি যে আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে আমার একটা মানে আমার একটা ঘটনা বলি আর কি। আমি সার্ভিস দিয়েছেন, ধন্যবাদ স্যার আপনাকে। পাশাপাশি কাজল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ কাজল স্যার আমাদের যে অ্যারেঞ্জমেন্ট ভিডিও মানে রটারেক্ট শুনলেই স্যার আর মানে মানে রটারেক্টের প্রতি তার একটা খুব টান স্যার। মানে ইউনিভার্সিটি আমরা যখনই স্যারকে যেভাবে গিয়েছি সেভাবেই সহযোগিতা পেয়েছি এবং চাওয়ার চেয়ে পাওয়াটাই বেশি হয়ে গেছে। ধন্যবাদ স্যারকে। আর আমাদের মিডিয়া ল্যাব থেকে আছেন ইসমাইল হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনাদের এই অনুষ্ঠানটা আজকে ক্যাপচার করছেন। আর শেষ বেলায় আমাদের ক্লাবের কিছু সার্ভিস ছিল যে আমাদের আমি বলছি কে কোথা থেকে পুরস্কারগুলো নিবে। আমাদের ক্লাবের যে আমরা 4 মাসের যে সমীকরণটা ছিল আমার কাছে যে প্রেসিডেন্ট হিসেবে, তো এখানে আমি দেখেছি যে আমার কাছে ছিল 100% অ্যাটেন্ডেন্স, যে আমাদের ক্লাবের সবচেয়ে বেশি উপস্থিত ছিল আর রটারেক্টর সুমনকে। আমি সামনে আসলে এখন সুমনকে দেখবো, কারণ আমরা এখন পুরস্কারের অবস্থায় 100% অ্যাটেন্ডেন্স যে সবসময় আমরা পেয়েছি যে অ্যাক্টিভ রটারেক্টর মাঝে যে যার অবদানটা বেশি, যে কোনো প্রোগ্রামে বললেই চলে যায়, সেটা আছে লিঙ্কন। আর লিঙ্কনকে স্যারের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। টাইমলি করে খুব অ্যাক্টিভ আমাদের আছে রটারেক্টর মাহমুদ, স্যারের কাছ থেকে নেওয়ার জন্য আর কি ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমাদের নতুন মেম্বারদের খুব আগ্রহ আমরা সেখানে দেখছি, তাদের কাছে একটা টোকেন ছিল, তাদের কাছ থেকে যাদের আমরা ওইখানে টিকমার্ক করছি তার মধ্যে আছে প্রথমে আছে জাকিরিয়া। আমি জাকিরিয়াকে একটু জাকিরিয়া কি আছে দুষ্মকে স্যারের কাছ থেকে হাসান ছাড়িয়ার আছে সহযোগিতাটা ওনাকে বিশেষ ভাবে সম্মানিত করছেন আমাদের ক্লাব থেকে নিজেই গিফটটা নিব না, আমার খুব ইচ্ছা যে এটা একটা ফটো সেশন থাকবে। কে কার দিকে যাচ্ছে জানি না, কিন্তু যাচ্ছে আমার কাছে।